এটা একটু আমরা লিখবো যে হ্যাঁ, আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্নবোধক বা প্রশ্ন করতে গেলে সাবজেক্ট অনুসারে ডু বা ডাজ বসে। তো বলছে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হু ইজ হুজ ইজ দিস ওয়ালেট, ওয়ালেট মানে হচ্ছে একটা মানি ব্যাগ। বলেন বলেন, অবশ্যই বলেন। হ্যাঁ, হুম। হুম, এই হুম মানে হচ্ছে হুম হুম শব্দের অর্থ হচ্ছে কাকে। হুম শব্দের অর্থ হচ্ছে কাকে। হুম যেমন এখানে দেখেন এগুলো দিয়েছে। হুম, হু মানে হু মানে হচ্ছে কে। হু শব্দের অর্থ হচ্ছে কে। হু মানে হচ্ছে কে, আর হুম মানে হচ্ছে কাকে। এগুলো দেখেন এখানে অর্থ সহ লিখে দিয়েছি প্রত্যেকটাই, যে এখানে দেওয়া নেই। আচ্ছা, প্রত্যেকটার অর্থ দিয়েছি। যেমন হট শব্দের অর্থ কি, হট মানে হচ্ছে কি। আচ্ছা, কোনটি, কোনটি ইংরেজি কি। এই যে দেখেন এইগুলা, হ্যাঁ, এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন এগুলা হয়। হ্যাঁ, হুইস, এই যে হু মানে কে, হুম মানে হচ্ছে কাকে, হুজ মানে হচ্ছে কার, হুজ মানে কি হবে কার, হুইস মানে হচ্ছে কোনটি, হট মানে হচ্ছে কি। এই ওয়ার্ডগুলো একাকী ব্যবহৃত হলে এদের ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার ভিতরে মেজো ভাইয়ের নাম হচ্ছে প্রোনাউন। মনে আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। অনেকদিন পড়া হয় না, তো এই জন্য মনে হয় সবকিছু নূতন হয়ে গিয়েছে আবার। সমস্যা নাই, আমি আবার শুরু করব। তো বলা হচ্ছে যে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হু, হুম, হুজ, হুইস, হট, এই ওয়ার্ডগুলা একা একই ব্যবহৃত হলে এদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। তো এই যে প্রশ্ন করেছিলেন হুম, হুম মানে হচ্ছে কাকে, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও বা আপনি কাকে চান। এই হুম শব্দের অর্থ হচ্ছে কাকে। কি হবে বলেন, হুম শব্দের অর্থ হচ্ছে কাকে। হুম হুম আপনাকে যদি বলি যে আপনি কোন কলমটি চান, মনে করেন আপনার টেবিলে অনেকগুলো কলম রয়েছে, আমাকে বললেন স্যার আমাকে একটা কলম দেন। আপনাকে প্রশ্ন করলাম আমি যে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটি তুমি চাও। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটি তুমি চাও। হুম 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 আচ্ছা, তবে মনে রাখবেন, মনে রাখবেন হুম মানে হচ্ছে কাকে, হুম শব্দের অর্থ হচ্ছে কাকে। আচ্ছা, এখন আমরা দেখব ইন্টারোগেটিভ। হুইচ মানে কোনটি, হ্যাঁ অবশ্যই, হুইচ মানে কোনটি বা কোনটা। হুইচ পেন। হুম হুম হুজ, এই যে হুজ, এটা উচ্চারণ হবে হুজ, হয় রস্য বর্গীর জ, হুজ। হুজ মানে হচ্ছে কার। হুজ মানে কি হবে, হুজ মানে হচ্ছে কার। হুজ ইজ দিস ওয়ালেট, এই ওয়ালেটটি কার। হুজ পেন ইজ দিস, এটি কার কলম। হুম হুজ পেন ইজ দিস, এটি কার কলম। হোয়াট ডু ইউ ওয়ান্ট, শেষের প্রশ্নটা একটু দেখেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হট, হট মানে হচ্ছে কি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এর অর্থ হচ্ছে তুমি কি চাও। আমি যদি বলি আপনার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। হুম হোয়াট ইজ ইয়োর নেম। তোমার বাবার নাম কি, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম। তোমার জেলার নাম কি, হোয়াট ইজ ইয়োর ডিস্ট্রিক্টস নেম। তোমার ডিস্ট্রিক্ট নেমটা কি, কোন জেলা থেকে এসেছো। মনে রাখবো আমরা হট, হট মানে হচ্ছে কি। আচ্ছা, এবার একটু দেখবো, দেখেন আমরা একটু পিছনে যেতে চাই, জাস্ট ওয়েট। এই একই রকম, জাস্ট ওয়েট। ডব্লিউ। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা এইগুলার অর্থ জানলাম যে হু মানে হচ্ছে কে, হুম মানে হচ্ছে কাকে, হুম, হুজ মানে হচ্ছে কার, হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়েন মানে কখন, হোয়াই মানে কেন, হুইস মানে কোনটি, আর হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন করে, কিভাবে বা কেমন করে।
এই দুইটা জিনিস একটু সমস্যা হচ্ছিল, হ্যাঁ। এইবার দেখি আমরা, সাবজেক্ট সাবজেক্ট যদি ব্যক্তিবাচক বা প্রপার নাউন হয়, সাবজেক্ট যদি কি হয়, প্রপার নাউন, ব্যক্তিবাচক বা কমন নাউন, অ্যাজেক্টিভ হয়, তাহলে হু দ্বারা শুরু করতে হয়। আমরা আবার একটু শুনি। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, কমন নাউন, হ্যাঁ, আরেকটা বলছে ব্যক্তিবাচক কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় হু দিয়ে। মনে রাখবো, সাবজেক্ট যদি ব্যক্তি হয়, কোনো ব্যক্তি, আমরা এই কথাটুকু মনে রাখবো, তাহলে সেখানে হু দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন এখানে একটা বাক্য লিখেছি, দেখেন, জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, জারিফ আমার ছোট ভাই। তো এখানে কোন প্রশ্ন করলে এই উত্তরটা আসে? প্রশ্নটা হবে, হু ইজ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার। এখানে হু দ্বারা প্রশ্নটা। হ্যাঁ, কেন আমি হু দ্বারা প্রশ্ন করেছি দেখেন, হু দ্বারা প্রশ্ন করেছি এই জন্য যে এই সাবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, একজন ব্যক্তির নাম। সাবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, কেমন? এই যে জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, এই জারিফ হচ্ছে এখানে একজন ব্যক্তি। এই জন্য কিন্তু এখানে হু দ্বারা প্রশ্ন করতে হয়েছে। জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, হু ইজ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার। আমি আপনাকে প্রশ্ন করছি যে বর্ণালী আপা, হু ইজ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার, আপনি বললেন জারিফ ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার। ডাব্লিউএইচ কোশ্চেন শিখতে গেলে আপনাকে মনে মনে সবসময় কল্পনায় আনতে হবে যে কেউ আমাকে প্রশ্ন করতেছে, কেউ আমাকে প্রশ্ন করছে। যেমন দেখেন, সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স, এই বাক্যটার অর্থ কি জানেন? সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স। হুম, আমরা কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং শিখতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদেরকে অর্থ করা শিখতে হবে, অর্থ না করলে কিন্তু হবে না। হুম হুম, বলেন। হ্যাঁ, প্লাকিং মানে হচ্ছে তোলা, ফুল তোলা, ফুল তুলি না, যেমন আমরা গাছের থেকে ফুল তুলি, ফুল চয়ন করি। হ্যাঁ, প্লাকিং। প্লাক মানে হচ্ছে তোলা। হুম হুম, অর্থাৎ কিছু বালিকা ফুল তুলছে, কিছু বালিকা কি বলছে, ফুল তুলছে। এরা কিন্তু ফুল তুলছে, এই প্লাক মানে হচ্ছে তোলা। আমরা একটু এটা মনে রাখবো। তো এখানে দেখেন, এই যে কিছু বালিকা, সাবজেক্টটা কি আছে, সাম গার্লস, হ্যাঁ। এই জন্য এখানে হু দ্বারা প্রশ্ন করতে হবে, কি দ্বারা প্রশ্ন করতে হবে, হু দ্বারা। যেমন, হু আর প্লাকিং ফ্লাওয়ার্স, হু আর প্লাকিং ফ্লাওয়ার্স, অর্থাৎ, হুম, অর্থাৎ কারা ফুল তুলছে আপনাকে প্রশ্ন করলাম, আপনি বলছেন স্যার, সাম গার্লস আর প্লাকিং ফ্লাওয়ার্স, কিছু বালিকারা ফুল তুলছে। আমরা কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন অনেকগুলো আছে, আজকে আমরা এখন প্রথমেই দেখতেছি কিভাবে হু দ্বারা করতে হয়। তো আমি কি বলেছি বলেন তো, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, কি বলেছি, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, তাহলে কিন্তু আমরা সেখানে হু দ্বারা প্রশ্ন করব। আমরা দুইটা উদাহরণ দেখেছি, জারিফ আর হচ্ছে সাম গার্লস। এইবার একটু দেখেন, বলছে দা ভার্চুস আর অলওয়েজ হ্যাপি। কি বললাম, দা ভার্চুজ আর অলওয়েজ হ্যাপি। এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? এটা হচ্ছে দ্য ম্যাগিসে ভার্চুস, অর্থাৎ পুণ্যবান ব্যক্তি যারা, ধার্মিক ব্যক্তি যারা, এরা সর্বদা সুখী হয়। হ্যাঁ, ধার্মিক, ইয়েস, ভার্চুস, ভার্চু, হ্যাঁ, VIRTUS, দ্য ভার্চুজ আর অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধার্মিকেরা সর্বদা সুখী হয়। হু আর অলওয়েজ হ্যাপি। হ্যাঁ, একটু লিখে রাখেন, VIRTUS, দ্য ভার্চুস আর অলওয়েজ হ্যাপি। তো এখানে বলা হচ্ছে হু আর অলওয়েজ হ্যাপি, হু আর অলওয়েজ হ্যাপি। এই যে ভার্চুস, এটা ভার্চু মানে কি, ধার্মিকেরা। তাহলে এটা কিসের বলেন তো, এটা হচ্ছে, এই সাবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক, এদের প্রাণ আছে যে যারা ধার্মিক। তারপরে এই যে সাম গার্লস, জারিফ, অর্থাৎ সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, তাহলে সেখানে হু দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করব বলেন? হু দিয়ে। এতটুকু মনে রাখবেন। অবশ্যই, সুন্দর, খুশি হলাম। দেখেন, তারপর বলছে দ্য লার্নেড শুড বি রেসপেক্টেড। লার্নেড মানে কি জানেন? অর্থাৎ যারা শিক্ষিত, জ্ঞানী। লার্নেড মানে হচ্ছে জ্ঞানী লোক। দ্য লার্নেড শুড বি রেসপেক্টেড, অর্থাৎ জ্ঞানী লোকদেরকে রেসপেক্ট করা উচিত। তাহলে এখানে কি হবে, হু শুড বি রেসপেক্ট। হ্যাঁ, আছে, ওয়াইজ মানে আছে, ওয়াইজ মানে জ্ঞানী। তারপর আপনি ধরতে পারেন এডুকেটেড মানে জ্ঞানী, শিক্ষিত। হুম। আর এখানে দেখেন, লার্ন মানে হচ্ছে শেখা, LEARN, লার্ন মানে হচ্ছে শেখা। আর যারা শেখে, অনেক কিছু জেনেছে অলরেডি, তাদেরকে বলা হচ্ছে লার্নেড, লার্নড। হ্যাঁ, দ্য লার্নেড শুড বি রেসপেক্টেড। হু শুড বি রেসপেক্টেড, কি বললাম, হু শুড বি রেসপেক্টেড। এই দেখেন, এই যে জ্ঞানী লোকেরা, তাহলে এরা নিশ্চয়ই হচ্ছে প্রাণীবাচক, মানে ব্যক্তিবাচক, প্রাণ আছে এদের। এই জন্য প্রশ্ন করতে গেলে হু ব্যবহার করা হয়েছে, হু।
হুম, এতটুক মনে রাখবেন যে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় হু বসে। এবার আমরা একটা শিখব কোথায় হট বসে। কি বসে বলেন? কোথায় হট বসে, WHAT, হট বসে। সাবজেক্ট যদি সাবজেক্ট যদি বস্তু বিষয়ক, অর্থাৎ এখানে সাবজেক্ট কোনো বস্তু হবে। সাবজেক্ট মানে কি বলেন তো? কর্তা। সাবজেক্ট মানে কি হবে? কর্তা। আচ্ছা, স্বাভাবিক নিয়মে একটা বাক্যে সাবজেক্ট কোথায় বসে মনে আছে? সাবজেক্ট হচ্ছে বাক্যের শুরুতে বসে। কোথায় বসে বলেন? বাক্যের শুরুতে। হুম, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে সাবজেক্ট কে? আই। যদি বলা হয় বর্ণা গোস টু স্কুল, বর্ণা স্কুলে যায়, এখানে যাওয়া কাজটা কার দ্বারাই হয়? বর্ণার দ্বারা হয়। বর্ণা হচ্ছে এখানে সাবজেক্ট। মনে রাখবেন সাবজেক্ট মানে হচ্ছে কি? কর্তা। অর্থাৎ বাড়িতে যেমন একজন কর্তা থাকে, বাবা থাকে, এখানে বাক্যেও কিন্তু একজন প্রধান থাকে, তাকে সাবজেক্ট বলে। তো দেখেন এখানে এই বাক্যটা লিখেছি যে বলছে সাবজেক্ট যদি বস্তুবাচক হয়। সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। কি বলেছি বলেন? সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। হুম, যেমন এই যে দেখেন বুকস আর ভেরি ভ্যালুয়েবল, এটার বাংলা কি বলেন তো? বুকস আর ভেরি ভ্যালুয়েবল। হুম, ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল মানে হচ্ছে, এই জন্য বলি যে প্রচুর পরিমাণে ওয়ার্ড মুখস্থ করতে হবে। আমি কি একটা শিট দিয়েছিলাম, ওই যে 3000 ওয়ার্ডের একটা শিট বলছিলাম, দেয়নি মনে হয়। এটা আমি ক্লাস শেষে দিয়ে দিব। অর্থাৎ আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত কথা বলি, বেশি কথা না, হিসাব করে দেখেন, একটু চোখ বন্ধ করে কল্পনা করে দেখেন, আমরা বেশি কথা কিন্তু বলি না। একই কথা, যেমন সকালে ক্ষুধা লাগলে আমি বলছি যে আম্মু আমার ক্ষুধা পেয়েছে, আমাকে ভাত খেতে দাও। দুপুরেও ক্ষুধা লাগলে একই কথা বলছি, রাতেও কিন্তু একই কথা বলছি। কি বলছি না? তো এখানে আমরা 3000, একটা গবেষণা করে দেখা গেছে যে 3000 শব্দ যদি কেউ জানে, সে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। কয় হাজার বলেছি বলেন? 3000। যেমন এখানে বলছে বুকস আর ভেরি ভ্যালুয়েবল। বুকস আর ভেরি ভ্যালুয়েবল। হাজারের মধ্যে তো মোটামুটি আমরা হচ্ছে 1000 1500 ইংলিশ পারি। অবশ্যই অবশ্যই, খুব ভালো কথাই বলেছেন। 1-1.5 হাজার কিন্তু আমরা পারি। হুম, ঠিক 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 ঠিক, একদম ঠিক বলেছেন। আর বাকি যে 1-1.5 হাজার, এটা একটু মুখস্থ করতে হবে। এটা আমি সেই জায়গাটা একটু দেখাই, তারপরে এখানে আসছি, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। যেমন একটা শীট তৈরি করেছি যেখানে এই 3000 শব্দ, 3000 শব্দ নিয়ে আমরা চলবো। এই যে দেখেন সেই জায়গাটা, স্পোকেন কোর্স, জাস্ট ওয়েট। এই যে, হুম, দেখেন কত সহজে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। যেমন এখানে আমি একটা শব্দ লিখেছি, কিভাবে আপনি নতুন নতুন ওয়ার্ড, যেমন কেবল একটা বলেছি ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল শব্দটার বাংলা অর্থ হচ্ছে মূল্যবান। ভ্যালুয়েবল শব্দের বাংলা অর্থ কি হবে? মূল্যবান। এখন অনেকেই প্রশ্ন করে যে স্যার, আমার এই সব নতুন নতুন শব্দ মনে থাকে না, আমি এখন পড়লে একটু পরে ভুলে যাই। এটা আপনারও হয়, আমাদেরও হইতো। কিন্তু এইগুলো ওয়ার্ডগুলো কিভাবে মুখস্থ করবেন? ওই যে বলেছি না যে আমরা সারাদিন কথা বলতে গেলে 3000 ওয়ার্ড আমাদের প্রয়োজন হয়। সেই 3000 ওয়ার্ড কি কি, আমরা সেইটা একটু দেখব। যেমন দেখেন এখানে লিখেছি অ্যাবান্ডন। এই যে এর উচ্চারণটাও দিয়েছি, এ বি। কি লিখেছি? এ বি, একটু বড় করে দেই, জাস্ট ABANDON। দেখেন এর বেঙ্গলি উচ্চারণটা হবে অয় জফলা, এয় জফলা আকার বয়াকার, নয় ড দন্ত ন, অ্যাবন্ডন। মানে এখানে এত সহজ করে দিয়েছি যে যারা কিছু না পারে তারাও পারবে ইংরেজি শিখতে, মানে এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে। যেমন অ্যাবান্ডন, অনেকে আমরা উচ্চারণ পারি না, এখানে উচ্চারণ দিয়েছি দেখেন, প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। তো উচ্চারণ লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন? সব উচ্চারণ করতে পারি। হ্যাঁ, এই জন্য দেখেন এই যারা পারেন, আমরা যারা পারি না, যারা পারি না তাদের জন্য কিন্তু এই যে পরিশ্রম করে এইভাবে লিখেছি অ্যাবান্ডন। এটা দেখবেন অন্য অন্য কোনো বইতে এভাবে পাবেন না। তো এখানে আপনি এই অ্যাবান্ডন উচ্চারণ না করতে পারলে এখান থেকে দেখে নেওয়া যাবে। তো এর বেঙ্গলি মিনিং কি? অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা। নিশ্চয়ই এটা আগে জানা ছিল না, তাই না? তো এখন একটু মুখস্থ করে রাখবেন যে অ্যাবান্ডন অর্থ হচ্ছে পরিত্যাগ করা। এখন এর কিছু সিনোনিম দিয়েছি। সিনোনিম শব্দের অর্থ জানেন? সিনোনিম মানে হচ্ছে সদৃশ, মানে ওই অ্যাবান্ডন শব্দের অর্থ পরিত্যাগ করা। তো আর কি কি ইংরেজির শব্দের অর্থ পরিত্যাগ করা?
মানে একই রকম শুনতে হবে। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। আর কি কি ইংরেজি আছে পরিত্যাগ করা? যেমন দেখেন লিভ, লিভ মানে ত্যাগ করা। হুম, লিভ। যেমন আপনি যদি বলেন স্যার আমি বাংলাদেশ ত্যাগ করে চলে আসছি আরো 4 বছর আগে, তো এই সেই লিভ মানে হচ্ছে ত্যাগ করা। আরেকটা সিনোনিম রয়েছে ডেজার্ট, DESERT, ডেজার্ট মানে হচ্ছে ত্যাগ করা। আবার এর অ্যান্টোনিম রয়েছে, এই অ্যাবান্ডন মানে যেমন পরিত্যাগ করা, আবার এর বিপরীত শব্দ কি হয় বলেন তো? অ্যান্টোনিম গ্রহণ করা। এর বিপরীত শব্দ কি হবে? গ্রহণ করা, অ্যান্টোনিম। তো গ্রহণ করা ইংরেজি কি দেখেন? এখানটা যে পরিত্যাগ করা, দুইটা শব্দ আমাদের বেশি ব্যবহার করা হয়। একটা শব্দ ব্যবহার করা হয় লিভ, আর হচ্ছে কি বলে কিপ শব্দটা, মানে গ্রহণ করা বা রেখে দেওয়া। এই কিপ শব্দ, এই দুইটা শব্দ মানে বেশি পরিচিত, ব্যবহার করা হয়। পরিচিত, হ্যাঁ। কিন্তু এখানে আমি বোঝাতে চাচ্ছি কি, দেখেন এই যে সিনোনিম লিখেছি, সিনোনিম, আর তার নিচে আছে অ্যান্টোনিম। এই যে কোনো ওয়ার্ডের, পৃথিবীর যে কোনো ওয়ার্ডের দুই রকম ভাবে একটা ওয়ার্ড তৈরি করা যায়। আমি যদি বলি বর্ণা খুব ভালো মেয়ে, এখানে আমি ভালো তুলনা করলাম। আবার আমি যদি বলি বর্ণা খুব খারাপ মেয়ে, তো এখানে আমি যদি বললাম যে বর্ণা খুব ভালো মেয়ে, এখানে ভালো না বলে আমি আরো কিছু সিনোনিম, সদৃশ শব্দ ব্যবহার করতে, সদৃশ, একই রকম দেখতে কেমন। আমি বর্ণা খুব ভালো মেয়ে এটা না বলে আমি যদি বলি বর্ণা খুব চমৎকার মেয়ে, ভালো না বলে আমি কি ব্যবহার করলাম? চমৎকার। আমি যদি বলি বর্ণা খুব সুন্দর মেয়ে, এটাও কিন্তু হলো। তো এইগুলাকে সিনোনিম বলে, সিনোনিম। দেখেন লিখেছি SYNONYM, সিনোনিম মানে হচ্ছে সদৃশ। হুম, অর্থাৎ ওই যে পরিত্যাগ করা। আর কি কি ইংরেজি ওয়ার্ডের অর্থ আছে পরিত্যাগ করা? লিভ, ডেজার্ট, হ্যাঁ লিভটা আপনি জানেন কিন্তু এই ডেজার্টটা জানেন না। এটা একটু মুখস্থ করবেন, ডেজার্ট কি বলেছি বলেন? DEACRT, ডেজার্ট। আচ্ছা, আবার এই পরিত্যাগ করা এর বিপরীত শব্দ কি আছে? বিপরীত শব্দ ইংরেজি হচ্ছে অ্যান্টোনিম। এই দেখেন লিখেছি, বিপরীত শব্দের ইংরেজি কি হবে? অ্যান্টোনিম। যেমন রিটেইন, কিপ। তো ফিরে ফিরে দেওয়া স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনটা? রিটেন না রিটেইন। রিটার্ন? হ্যাঁ, না, সেই আপনি যেটা বলছেন সেটা হচ্ছে রিটার্ন, RETURN। সেটা কি হয় জানেন? রিটার্ন। আচ্ছা, এটা দূরে চলে যাবে। সেটা হবে হচ্ছে রিটার্ন। আর এখানে কিন্তু এটা রয়েছে রিটেইন, দেখেন RETAIN, আলাদা। এই জন্য বলি ইংরেজিটা শেখার সময় খুব সতর্কতার সাথে শিখতে হয়। কেন শিখতে হয় বলেন তো? কারণ এটা হচ্ছে একই রকমের শুনতে অনেক ওয়ার্ড পাওয়া যায়। যেমন আমি একটা শব্দ যদি লিখি আপনাকে যদি বলি, যেমন শিপ, উদাহরণ দিয়েছিলাম মনে হয় একদিন, SHIP, শিপ, SHIP, শিপ। আবার, আচ্ছা, তো এইগুলো একটু মনে রাখবেন। দেখেন এখানে রিটেইন অর্থাৎ গ্রহণ করা, কিপ মানেও গ্রহণ করা। সর্বশেষ কি করেছি? একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিয়েছি। হি হ্যাড টু অ্যাবান্ডন হিজ প্ল্যান ডিউ টু রেইন। হি হ্যাড টু অ্যাবান্ডন হিজ প্ল্যান ডিউ টু রেইন, অর্থাৎ অতিরিক্ত বর্ষার কারণে তার পরিকল্পনাটা তাকে ত্যাগ করতে হয়েছিল। তার পরিকল্পনা তাকে কি করতে হয়েছিল? ত্যাগ করতে হয়েছিল। যাই হোক, এইভাবে দেখেন এই যে অ্যাবান্ডন, এখানে 2 নম্বরে কি লিখেছি? অ্যাবিলিটি। এই শব্দটা কিন্তু আপনি জানেন, অ্যাবিলিটি মানে হচ্ছে কি? যোগ্যতা বা দক্ষতা। এর সিনোনিম কি আছে? স্কিল অথবা ট্যালেন্ট, স্কিল অথবা ট্যালেন্ট। অ্যান্টোনিম কি আছে? অ্যান্টোনিমের বিপরীত শব্দ ইনঅ্যাবিলিটি, অক্ষমতা বা অপারগতা। উইকনেস, দুর্বলতা। এইটা দিয়ে একটা বাক্য করেছি, শি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ দ্য প্রবলেমস, অর্থাৎ তার সক্ষমতা আছে সমস্যাগুলোর সমাধান করার। শি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ দ্য টাফ প্রবলেম, টাফ, TOUGH, টাফ প্রবলেম মানে হচ্ছে কঠিন সমস্যা। এখন মূল ব্যাপার যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এইগুলো এই সিস্টেমে অবলম্বন করে মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবেন? প্রথমে আপনি উচ্চারণ পড়বেন, তারপরে তার বাংলা মিনিং পড়বেন, তারপরে তার দুইটা সিনোনিম, তারপরে তার দুইটা অ্যান্টোনিম, তারপর হচ্ছে উদাহরণ। একটা নতুন ওয়ার্ড মুখস্থ করার, মনে রাখার, এটা হচ্ছে সব থেকে ভালো কৌশল। এইভাবে যদি আপনি একটা সপ্তাহ, 7 দিন একটু চর্চা করতে পারেন, দেখবেন আপনার অনেক ওয়ার্ড মুখস্থ হয়ে গেছে। এবং এখানে আপনি পারবেন না এমন কোনো জায়গা নেই। যদি বলেন যে স্যার আপনার সাহায্য ছাড়া কি আমি পারবো? অবশ্যই পারবেন, কারণ এখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড, এই যে অ্যাবসেন্ট, তো আপনি এটার উচ্চারণ পারতেছেন না, নিচে এখানে লিখে দিয়েছি বাংলায় উচ্চারণ করে, অ্যাবসেন্ট। কিভাবে লিখে দিয়েছি? অ্যাবসেন্ট। এর বাংলা মিনিং দিয়েছি অনুপস্থিত। যাই হোক, তো এইভাবে কিন্তু এগুলো প্রত্যেক দিন এইখান থেকে 10টা বা 15টা বা 20টা করে আমরা যদি একটু সময় দেই মুখস্থ করা যাবে। গত একটা ব্যাচে একটা স্টুডেন্ট বলেছে স্যার আমি একদিনে 100 করে মুখস্থ করব, 100। কিন্তু অতগুলো পারবেন না। এখানে আপনি 15টা বা 20টা করে প্রত্যেক দিন আমাকে মুখস্থ করে পড়া দিতে হবে। হুম, আমি ধরবো, আপনি বলবেন। যেমন এই একটা দেখেন, অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? সক্রিয়।
এর সিনোনিম কি রয়েছে? এনার্জেটিক অথবা লাইভলি। অ্যান্টোনিম রয়েছে লেজি অথবা ইনঅ্যাক্টিভ। হুম। শি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান, শি ইজ অ্যান অ্যাক্টিভ টিম। যাই হোক, তো এইভাবে কিন্তু দেখেন এখানে কি লিখেছি, এই যে 3000 ওয়ার্ড, হ্যাঁ, 3000 ওয়ার্ডস। তো এই 3000 ওয়ার্ড, এটা গবেষণা করে আমরা তৈরি করেছি। এখানে আমরা উল্টাপাল্টা কোনো শব্দ ওয়ার্ড এখানে ব্যবহার করিনি। এখানে আমরা কি করেছি, যে ওয়ার্ডগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন সেই ওয়ার্ডগুলাই কিন্তু আমরা শিখব, অপ্রয়োজনীয় কোনো ওয়ার্ড আমরা শিখবো না। আচ্ছা, তো যাই হোক, আমি একটু আগে যে বিষয়টা আপনাকে দেখাতে চাচ্ছিলাম, যে বললাম কেন ইংরেজি খুব মন দিয়ে শিখতে হয়, সেটা হচ্ছে এই যে বানানগুলা। যেমন এখানে লিখলাম HOPE, হোপ। আরেকটা কি লিখবো? HOP, হোপ। দুইটা হোপ লিখেছি, দেখেন উচ্চারণ কিন্তু একই, হোপ। কি লিখেছি বলেন? হোপ। খেয়াল করি আমরা, HOPE, এই হোপ শব্দের অর্থ কি? আর HOP, এই হোপ শব্দের অর্থ কি বলতে পারবেন? দুইটাই হোপ লিখেছি, হোপ। একটা হলো হোপ, হুম। ভি ই হচ্ছে, তাহলে হুম। উচ্চারণ হোপ একটু টান হবে, আর এটা হোপ, এখানে টান হবে না। তো এই হোপ মানে আশা করা, আর এই হোপ মানে জানি না। ধন্যবাদ, খুব ভালো বলেছেন, একদমই ঠিক বলেছেন। আচ্ছা, তবে যেটা জানেন না সেটা বলে দিই। এইটার উচ্চারণটা হবে হচ্ছে হোপ, হোপ। হ্যাঁ, HOPE, হোপ। অর্থাৎ এখানে হয় একটা ঔকার চলে আসে, হোপ। আর এইখানে হবে হচ্ছে HOP, এটা সরাসরি হোপ, হয় ওকার প, হোপ। হোপ মানে হচ্ছে আশা করা। হোপ মানে কি হবে বলেন? আশা করা না, এই প্রথম হোপের অর্থ হচ্ছে আশা করা। আর যেখানে ই নাই, এই যে দ্বিতীয় যে হোপটা, এই হোপটার অর্থ হচ্ছে এক পায়ে লাফানো। অর্থাৎ ছোটবেলায় দেখবেন গ্রামের দিকে ওই যে বিভিন্ন ইসের মানে মেটে কলসি বা অনেক চাড়া বা ওই যে মেয়েরা বা ছেলেরা একটা খেলা খেলতো, এক পায়ে লাফানো, কিতকিত খেলা বলতো অনেক এলাকায়। লাফিয়ে খেলতে হয়। তো এই সেই খেলা, HOP, হোপ মানে হচ্ছে এক পায়ের উপর ভর করে লাফানো, হোপ, HOP। আবার এই হোপ দেখবেন চিঠি লেখার সময় আপনি লেখেন না, আমরা লিখতাম ছোটবেলায়, মাই ডিয়ার ফাদার, আই হোপ ইউ আর কোয়াইট ওয়েল, বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি আল্লাহ। তো এই যে বললাম HOPE, আপনি লিখতে গিয়ে যদি কখনো একটা বাদ পড়ে যায়, তো এই সেই হোপের অর্থ হয়ে যাবে এক পায়ে লাফানো। কিন্তু আপনি লিখতে চাচ্ছেন কি? আমি আশা করি আব্বা তুমি ভালো আছো। তো সেই হোপ বানানটা লিখবেন HOPE। এইটা না লিখে আমরা লিখে ফেলছি HOP, হোপ। এই দুইটা কি কখনো এক হবে? হবে না। আচ্ছা, এরপর কি হবে দেখেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ। এখানে নিজেকে তুলে ধরতে হবে, নিজেকে বর্ণনা করতে হবে। তো আমরা শুধু যদি গ্রামারের, না আমি এটা নিচ্ছি না, হ্যাঁ এটা আমি নিচ্ছি না, কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনাকে হঠাৎ করে বলা হলো যে তোমার একটা চাকরির ভাইবা নেওয়া হবে, তো তুমি কি নিজেকে ইংরেজিতে বর্ণনা করতে পারবা? তো এখন এটা কি নিজেকে বর্ণনা করা যাবে? মনে করেন এই ক্লাসটা তো আমি আগে নিয়েছি, কিন্তু এইগুলা একটু মুখস্থ করবেন। আর মুখস্থ করার চেয়েও বেশি ভালো হয় এই বাক্যগুলো মনে রাখতে হবে। কিভাবে নিজেকে বর্ণনা করা যায়? আসসালামু আলাইকুম, গুড মর্নিং টু অল, দিস ইজ বর্ণা ইন ফ্রন্ট অফ ইউ। আপনাদের সামনে আমি বর্ণা। আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ সৈকত। এখানে বলবেন মাই নেম ইজ বর্ণা। আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড। আই অ্যাম বাংলাদেশি বাই বার্থ। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট। অ্যাট প্রেজেন্ট আই এম লিভিং অ্যাট ঢাকা। আই এম আই স্টুডেন্ট and I am having my undergraduate program from City University in English language and literature. অর্থাৎ আপনি নিজে এখানে, সে যে লিখছে সে বলছে যে আমি, আমি সিটি ইউনিভার্সিটি থেকে আমি আমার ইয়েটা করছি, ল্যাঙ্গুয়েজের উপরে কোর্সটা করতেছি। রাজিন, তুমি এখন যুক্ত হয়েছো কেন? তোমার ক্লাস তো 10টায় মনে হয়। কিছু বলবে এখন? স্যার, আমি এস এম সুলতান সম্পর্কে বলবো। SM সুলতান, আচ্ছা ধন্যবাদ, তুমি তো রেডি করেছো। অবশ্যই তোমার পড়াটা নিব, তুমি যেহেতু জয়েন করেছো। তুমি একটু দেরি করো, আমি এই আপুকে পড়াচ্ছি, তারপর আমি তোমাকে দেখব। SM সুলতান সম্পর্কে তুমি একটু রেডি করতে থাকো। ধন্যবাদ। আর তোমার ক্লাস টাইমটা হচ্ছে 10টায়, এখন এই আপু পড়ছে। আচ্ছা, তো এখানে কি বললাম, নিজেকে বর্ণনা করতে হবে। তারপর দেখেন, যদি বলা হয় অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস, কি সম্পর্কে বলতে হবে? ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি সকালে উঠে আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আপনি কি কি করেন, সেগুলা কিন্তু আমাদেরকে বলতে হবে, বলা শিখতে হবে। এইভাবে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমরা শুধু পড়বো না, পড়ার পাশাপাশি আমরা নিজেরা কথা বলাটাও শিখবো। হুম। এই দেখেন এখানে লিখেছি, আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, ওইটা না, তাহলে এইটা হবে টু, এইটা থেকে মনে হয় আমি সকালে, হ্যাঁ এটা দেখেন, বলছে আমি সকালে ঘুম থেকে উঠি। আমি এটার PDF দিয়ে দেবো, এমনি জাস্ট এখন একটু পেজটা দেখাচ্ছি। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট মানে কি? কর্তা।
আর ভি ওয়ান হচ্ছে কর্ম, আর প্লাস এক্সটেনশন বাকি অর্থ। বাকি যে অংশটুক থাকবে, আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপর আমি দাঁত ব্রাশ করি। তো তারপর, এই যে বাংলা কথা তারপর, এইটুকের ইংলিশ কি হবে? দেন আই ব্রাশ মাই টিথ। কি হবে বলেন? দেন আই ব্রাশ মাই টিথ। দেখেন, ডেইলি অ্যাক্টিভিটিস প্যারাগ্রাফ বলা কত সহজ, আপনি পারবেন এটা। দাঁত ব্রাশ করার পর, এইটুকের ইংরেজি কি হবে? আফটার ব্রাশিং মাই টিথ। আফটার ব্রাশিং মাই টিথ, দাঁত ব্রাশ করার পর আমি মসজিদে যাই, আই গো টু মস্ক। এটা তো আমরা সবাই পারবো, আমি মসজিদে যাই, আই গো টু মস্ক। তারপর আমি অজু করি। অজু করা ইংরেজি হচ্ছে অ্যাবলিউশন। কি হবে বলেন? অ্যাবলিউশন। দেন আই মেক অ্যাবলিউশন, তারপর আমি অজু করি। আচ্ছা, এখানে পড়েন অজু করার পর কি হবে? আফটার মেকিং অ্যাবলিউশন। তারপর কি আছে পড়েন, আমি ফজরের নামাজ পড়ি। হুম। সে ফজর, ফজরস প্রেয়ার। প্রেয়ার, ফজর প্রেয়ার। তারপর আমি বাড়ি ফিরি, দেন আই রিটার্ন হোম। বাড়ি ফেরার পরে, আফটার রিটার্নিং হোম, আমি পড়তে বসি, আই সিট ফর দ্য স্টাডি। তারপর তারপর আমি নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। নাস্তা করার পর, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, আমি এক কাপ চা পান করি, আই টেক আ কাপ অফ টি। তারপর আমি কলেজে যাই, দেন আই গো টু কলেজ। কলেজে যাওয়ার পরে, আফটার গোয়িং টু কলেজ। কলেজে যাওয়ার পর এতটুক তো পারলেন। এইবার তাহলে আমরা পরের অংশটুক দেখবো, যে কলেজে যাওয়ার পর আমরা কি করি। কলেজে যে, দেখেন কি বলছে, যে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি। তাহলে এর ইংরেজিটুক কি হবে? আই মিট উইথ মাই ফ্রেন্ডস। আই মিট মাই ফ্রেন্ডস। তারপর আমি ক্লাসে যোগদান করি, মানে সকালবেলায় বন্ধুদের সাথে সাক্ষাৎ করে ক্লাসে যোগদান করি। তাহলে এই তারপর এর ইংরেজি হবে হচ্ছে দেন। দেন কি হবে বলেন? দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস। তাহলে পড়েন কি হবে। Then I attend my class. ক্লাস শেষ করার পর, after finishing the class, আমি বাড়ি ফিরি, I return my home. তারপর বিশ্রাম নিই, then I take a rest. বিশ্রাম নেওয়ার পর, after taking a rest, আমি দুপুরের খাবার খাই, I have my lunch. এই দেখেন এখানে বলছে, আপনি তো বলতে পারতেন আমি খাই, খাওয়া ইংরেজি ইট, আই ইট মাই লাঞ্চ। কিন্তু ইটটা হচ্ছে একটু এনসিয়েন্ট, প্রাচীন একটা শব্দ। নূতন শব্দ হচ্ছে হ্যাভ। হ্যাভ মানে কিন্তু আমরা জানি আছে বা থাকা না। হ্যাভ মানে হচ্ছে কি বলেন তো? হ্যাভ মানে হচ্ছে খাওয়া। মনে রাখবেন, এখানে হ্যাভ মানে কিন্তু খাওয়া। আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। মনে থাকবে? তারপর পড়েন। তারপর তারপর আমি টেলিভিশন দেখি, দেন আই ওয়াচ টেলিভিশন। টেলিভিশন দেখার পর, আফটার ওয়াচিং টেলিভিশন, আমি 2 ঘন্টা ঘুমাই, আই স্লিপ ফর 2 আওয়ার্স। আমি ফেসবুক ব্যবহার করি, দেন আই ইউজ ফেসবুক। ফেসবুক ব্যবহার করার পর, আফটার ইউজিং ফেসবুক, আমি রাতের খাবার খাই, আই হ্যাভ মাই ডিনার। তা আমি আমার বিছানা গোছাই, দেন আই মেক মাই বেড। আমার বিছানা তৈরি করার পর, আফটার মেকিং মাই বেড, অবশেষে প্রায় প্রায় 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটি শান্তি ঘুম দিই। ফিনি কি ফিনি ফিনিশলি ফাইনালি সরি ফাইনালি। ফাইনালি হাফ হাফ ফাস্ট 11 I go to bed and have a sound sleep. কি হলো তাহলে? হুম। দাঁড়ান, একটু দাঁড়ান বলি। অবশেষে 11টায় আমি ঘুমাতে যাই। 11টায়, তাহলে এখান থেকে ফাইনালি অ্যাট অ্যারাউন্ড। 11:30, 11:30 যাই, 11:30। হুম। আমার এই ইংলিশে বলাটা একটু ইয়া আছে, ভুল আছে, আমি বলতে পারি না ভালো। তাহলে অ্যাট অ্যারাউন্ড হাফ পাস্ট 11। হুম। হাফ পাস্ট 11, হাফ পাস্ট 12, হুম, সেটাও বলা যায়। হাফ পাস্ট 1। হাফ পাস্ট 1, হাফ পাস্ট 2। হুম। হাফ পাস্ট, হাফ পাস্ট 3, হাফ পাস্ট 9। একই সঙ্গে অনেকগুলো বলেন। হ্যাঁ, এই টাইম কিভাবে বলতে হয়, সে টাইম, এটা নিয়ে আমি একটা ক্লাস নিব না, যে কিভাবে সময় বলতে হয়। যেমন আপনি বলছেন, স্যার আমি 9:30টায় অফিসে যাই, আমি রাত 8:30টায় বাসায় ফিরি। এই টাইমটা কিভাবে? হাফ মানে হচ্ছে অর্ধেক। কি বলেছি বলেন? হাফ মানে হচ্ছে অর্ধেক। হ্যাঁ, যেমন এখানে লিখেছি কি, অবশেষে প্রায় 11:30টায়। ক্লিয়ার দেখা যাচ্ছে? হুম। অবশেষে, অবশেষে প্রায়
অবশেষে প্রায় 11:30, অবশেষে ইংরেজি কি, ফাইনালি। ফাইনালি প্রায় 11:30টায়, অ্যাট অ্যারাউন্ড 11:30 আমি ঘুমোতে যাই, আই গো টু বেড অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ। অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ, এবং একটা শান্তির ঘুম দেয়। এখানে দেখেন, এই যে ঘুম দেয়, ঘুম পড়া ইংরেজি। শান্তি মানে সাউন্ড মানে তো শব্দ, তাহলে শান্তি তো না স্লিপ। না না, হ্যাঁ, ধন্যবাদ। এখানে সাউন্ড স্লিপ অর্থ কি, সাউন্ড মানে শব্দ, তাহলে বাংলাটা কেমন দাঁড়ায়, শব্দের ঘুম, তাই আসে না? কিন্তু না, ইংরেজি ভাষাটা হচ্ছে একটা লিটারেচার, একটা সাহিত্য। এই সাহিত্য দিয়ে এখানে সাউন্ড স্লিপ, এটা একটা ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, একটা বাগধারা। হুম। এই সাউন্ড স্লিপের বাংলা অর্থ হচ্ছে সুন্দর ঘুম। সাউন্ড স্লিপের অর্থ কি হবে বলেন? সুন্দর ঘুম। স্লিপ। হ্যাঁ, পিসফুল স্লিপও আপনি দিতে পারবেন। পিসফুল স্লিপও যদি আপনি দেন, এটাও হবে। কিন্তু এইটা ব্যবহার করলে, মনে করেন আপনার যিনি পরীক্ষক, যিনি খাতা দেখবে, মনে করেন এসএসসি পরীক্ষায় এটা আপনি লিখেছেন, প্যারাগ্রাফ আসছে, তো আপনি যদি সাউন্ড স্লিপ লেখেন, যে টিচার খাতা দেখবে, মূল্যায়ন করবে, সে মনে করবে যে এই স্টুডেন্ট খুব ভালো মানের ইংরেজি জানে। দেখবেন অনেকে, যারা বাংলাদেশে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গানের অনুষ্ঠান, অনুষ্ঠান সঞ্চালক থাকে, অনুষ্ঠানের একজন পরিচালক থাকে, মাইক্রোফোনে যিনি কথা বলে, তো অনেকেই রয়েছে দেখবেন কথা বললে শুনতে ইচ্ছা করে। অনেক কলেজের বাংলা টিচাররা এত সুন্দর করে বাংলা বলে যে তাদের কথা শুধুই দাঁড়িয়ে শুনতে ইচ্ছা করে, তাই না? তো এখানেও কিন্তু এগুলো হচ্ছে সাহিত্যের ইংরেজি, মানে খুব ভালো মানের ইংরেজি। বাংলাতেও দেখবেন আপনি যে উপন্যাসগুলো পড়েন যখন, বা অন্য কোনো বিষয় যখন পড়া হয়, তখন তখন বিভিন্ন সাহিত্য দিয়ে সেখানে লেখা থাকে, কি ঠিক কিনা? ঠিক আছে। আচ্ছা, তো বলছে দেখেন, অবশেষে প্রায় 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটি শান্তির ঘুম দেই। ফাইনালি অ্যাট অ্যারাউন্ড 11:30 আই গো টু বেড অ্যান্ড হ্যাভ আ সাউন্ড স্লিপ। তাহলে এখানে কথা বলাটা কত সহজ, কত ইজি, এটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। এটা একবার একটু আমাদেরকে খেয়াল করতে হবে। দেখেন, এইখানে আমরা একটু এইগুলো পড়বো। এটা সাবজেক্ট। কারণ আমার প্রায় এই শিটটা কি না, এর আগে যেটা আমি পড়লাম ওই শিটটা, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। শিটটাতে আমার মানে ওই যে আফটার এন্ড বিফোর এইটা নিয়ে আমার মাঝে মাঝে একটু এলোমেলো খেয়ে যায়। ওই শিটটা না, আমি আপনাকে আফটারটা টোটালি যা যা দেখাচ্ছি দিব, এখানে দেখেন প্রত্যেকটা বিষয় আপনার কাজে লাগবে। এখানে খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ, সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, আই আই আমি মানে কি বলছে, আমি যাই, আমি ইংরেজি কি, আই। যাওয়া ইংরেজি কি, গো। গো মানে যাই বা যাওয়া। তো বলছে আমি যাই, আই গো। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। কি হবে বলেন? তুমি যাও, ইউ গো। সে যায়, সে যায় কি হবে বলেন? হি গোজ। হি গোজ। আচ্ছা, আমি শিখি, কি হবে বলেন? আই লার্ন। আই লার্ন। তুমি শেখো, সে শেখে, হি লার্ন। হি লার্নস। 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 এখানে একটা ইয়ে ছিল। হুম। এটা ছিলাম হ্যাঁ, দিয়েছিলেন। দিয়েছিলাম তাই না? হুম। কন্টিনিউয়াস এটা কন্টিনিউয়াস। দিয়েছি। হ্যাঁ। এখন আমি ওইটা বোঝাতে চাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি কি, যেমন দেখেন প্রথম বাক্য বলেছেন আমি যাই, আই গো। যদি বলা হয় আমি বাজারে যাই, আই গো মার্কেট, কিন্তু এখানে একটা টু দিতে হবে, আই গো টু মার্কেট। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। তুমি স্কুলে যাও, তখন কি হবে বলেন? ইউ ইউ গো। ইউ গো টু স্কুল। মানে ইউ গো। এখানে, এখানে বোঝাতে চাচ্ছি কি, এখানে আমি বোঝাতে চাচ্ছি, এখানে সাবজেক্ট আর ভার্ব দিয়েছি, সাবজেক্ট আর ভার্ব দিয়েছি। আই গো, আমি যাই, তো আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। হুম। আমি আত্মীয় বাড়ি যাই, আই গো টু মাই রিলেটিভস হাউস। আমি ঢাকায় যাই, আই গো টু ঢাকা। আমি পঞ্চগড় যাই, আই গো টু পঞ্চগড়। কিন্তু যদি বলা হয় তুমি যাও, তুমি পঞ্চগড় যাও, তখন কি হবে? ইউ, বলেন, ইউ গো টু পঞ্চগড়। অর্থাৎ এখানে সাবজেক্ট আর ভার্ব দিয়েছি। ইউ গো, তুমি যাও। তুমি কোথায় যাও? তুমি ঢাকায় যাও। তুমি কোথায় যাও? তুমি কুমিল্লায় যাও, ইউ গো টু কুমিল্লা। অর্থাৎ এই সাবজেক্ট আর ভার্ব, এরপরে অবজেক্ট বসানো যায়। সাবজেক্ট আর ভার্ব, এরপরে কি করা যায়? এরপর কিন্তু অবজেক্ট বসানো যায়। আমি শিখি, দেখেন, আমি লিখি, এই যে আই রাইট। যদি বলা হয় আমি একটা কবিতা লিখি, তখন কি হবে বলেন? আই রাইট আ পোয়েম। আমি খেলি, নিচের বাক্যটা দেখেন, আমি খেলি, আমি ক্রিকেট খেলি, তখন কি হবে? ক্রিকেট। আই প্লে ক্রিকেট। তুমি খেলো, কি হবে? ইউ প্লে। ইউ প্লে, তুমি খেলো। হ্যাঁ, তুমি
ফুটবল খেলো, ইউ পেলে ফুটবল। তুমি ক্রিকেট খেলো, ইউ পেলে ক্রিকেট। তুমি লুডো খেলো, ইউ পেলে লুডো। তুমি তাস খেলো, ইউ পেলে কার্ডস। ইউ পেলে কার্ডস। তুমি তাস খেলো। হুম। আচ্ছা, এরপর আমরা একটু দেখব। যেমন দেখেন আরো কিছু দিয়েছি, গো দিয়ে করেছি। এরপর কিছু করব হচ্ছে সাবজেক্ট আর কিছু ভার্ব বসিয়েছি। মনে আছে সাবজেক্ট বলেছিলাম, সাবজেক্ট কি? আমি, তুমি, সে, কোনো ব্যক্তির নাম, এগুলো হচ্ছে সাবজেক্ট বা কর্তা। যেমন আমি আসি, কি হবে বলেন? আই অ্যাম। আমি আসি, আই অ্যাম। এটার অর্থ কিন্তু হয় আমি হই। আই অ্যাম, এইটার দুটো অর্থ হয়, আমি আসি বা আমি হই। তো যদি বলা হয় আমি হই একজন ছাত্র, কি বলবেন? আই অ্যাম আই স্টুডেন্ট। আমি হই একজন ডাক্তার। ডক্টর। আমি একজন ইঞ্জিনিয়ার। না, এখানে এ বলা যাবে না, অ্যান বলতে হবে, কারণ ইঞ্জিনিয়ার লিখতে গেলে এখানে একটা ভায়োল সাউন্ড আসে, ই। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি। হ্যাঁ, মনে থাকবে এই পাঁচটি। যেমন আমি একটি ডিম খাই। আ- হ্যাঁ, এই জন্য আর্টিকেলের ক্লাসটা আমি প্রথমে করিয়ে নিয়েছিলাম। যাই হোক, কয়েকটা ক্লাস গ্যাপ গিয়েছে, আমি রেগুলার ওয়েতে এখন থেকে নিব, সমস্যা নেই, ধারাটা আবার ফিরে পাবেন, ধারাটা কেটে গিয়েছে, ধারাবাহিকতা। আচ্ছা, তো বলছে যে তুমি আসো, ইউ আর, অথবা তুমি হও। যদি বলা হয় তুমি হও একজন শিক্ষক, ইউ আর এ টিচার। ইউ আর এ টিচার। এখানে কিন্তু দেখেন, হ্যাঁ, এখানে আমি এই জায়গায় লিখিনি, আমি ডান পাশে লিখেছি। এখানে আপনি সাবজেক্টের জায়গায় কোনো জায়গাও দিতে পারেন। যেমন আমি আসি, আমি কোথায় আছি? আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। দেখেন এই যে এখানে ডান পাশে দিয়েছি ইন ঢাকা। আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। আমি হংকংয়ে আছি, আই অ্যাম ইন হংকং। কি হবে বলেন? আমি হংকংয়ে আছি, আই অ্যাম ইন হংকং। হুম। যদি বলা হয় তুমি আসো, ইউ আর, তুমি অফিসে আসো, কি হবে বলেন? এই যে ইউ আর অ্যাট অফিস। কি হবে বলেন? ইউ আর অ্যাট অফিস। হ্যাঁ, অ্যাট অফিস। তুমি স্টেশনে আসো, ইউ আর অ্যাট এ স্টেশন। বলেন। যে আমি হচ্ছে জাহাজের, মানে জাহাজে আছি, মানে হুম জাহাজে হুম লঞ্চে আছি। হুম হুম তাহলে কি বলবো, কোন বলবো, মানে জাহাজ হুম। চলতেছে, ওই চলা অবস্থা। আমাকে যদি কেউ ফোন করে বলে যে তুমি কোথায়, আমি বললাম যে আমি জাহাজে আছি, তা আই এম ইন ধন্যবাদ। দ্য আই এম অন দ্য জাহাজ। ধন্যবাদ মানে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, আমি বলি। হুম। ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। এখন এভাবে টুকটাক ছোটখাটো প্রশ্ন করবেন। তো এই যে প্রশ্নটা, এখানে উত্তরটা হবে ইন, হবে ইন। হুম। ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। কি বলেছি বলেন? ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে। আপনি কিন্তু জাহাজের ভিতরেই আছেন, অর্থাৎ জাহাজের চারিপাশে বাউন্ডারি দেওয়া একটা ঘরের মতো, এই ঘরটা পানির উপর দিয়ে চলতেছে। এই জন্য কোনো জিনিসের ভিতরে যদি অবস্থান করেন, যেমন আপনাকে আমি ফোন দিলাম যে বর্ণা, আপনি কোথায়? আপনি বলছেন স্যার আমি এখন বাসের ভিতরে, আমি এখন লঞ্চের ভিতরে, আমি এখন জাহাজের ভিতরে। আই অ্যাম ইন দ্য জাহাজ, আই অ্যাম ইন দ্য বাস, আই অ্যাম ইন দ্য ট্রেন, আই অ্যাম ইন দ্য অ্যারোপ্লেন। আমি অ্যারোপ্লেনের ভিতরে আছি। অর্থাৎ মনে রাখবেন, বাংলায় যদি কখনো এমন থাকে কোনো জিনিসের মধ্যে বা ভিতরে, কি বললাম? কোনো কিছু এর মধ্যে বা ভিতরে হলে তখন ইন বসবে। হুম। আচ্ছা, আর অ্যাট কোথায় বসে? এটা প্রেপজিশনের ক্লাস কি আমি কখনো নিয়েছি? প্রেপজিশন বলেন তো। হুম? নিয়েছেন, নিয়েছেন। কবে নিয়েছিলাম? হ্যাঁ, ছোট স্থানের পূর্বে হলে অ্যাট বসে, আর বড় স্থানের পূর্বে হলে ইন বসে। কি বলেছি বলেন? হ্যাঁ, বড় স্থানের পূর্বে হলে ইন বসে, এটা মনে রাখতে হবে। তো এখানে বলছে যে তারা আছে, দে আর, আমরা আছি, উই আর, রনি আছে, রনি ইজ, রনি ইউনিভার্সিটিতে আছে, রনি ইজ অ্যাট দ্য ইউনিভার্সিটি। কেউ নেই, নোবডি ইজ, নোবডি ইজ অ্যাট দ্য স্কুল। কে আছে? হু ইজ। তাহলে যদি বলা হয় কে কলেজে আছে, হু ইজ অ্যাট দ্য কলেজ। অর্থাৎ দেখেন, এমনভাবে এই শীটটা তৈরি করা হয়েছে, যে কিছু না পারে সে সব পারবে। আবার কথাটা বলি, মনে করেন যারা খুবই দুর্বল তারা এটাও পারবে। আমি আছি, আয়াম, আমি ঢাকায় আছি, আয়াম ইন ঢাকা। আমি রাজশাহী আছি, আয়াম ইন রাজশাহী। আমি অফিসে আছি, আয়াম অ্যাট অফিস। হ্যাঁ, এগুলো একটু পড়েন তো, এখান থেকে একটা নিতে হবে। আপনি যে কোনো একটা নিতে পারেন, যেমন রনি ইজ, রনি আছে, রনি কোথায় আছে? রনি ঢাকার মিরপুরে আছে, রনি ইজ অ্যাট মিরপুর ইন ঢাকা। কারা আছে? হু আর, কারা ধানমন্ডিতে আছে, হু আর অ্যাট ধানমন্ডি। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে। নেক্সট আমরা ওই বাক্য থেকে, ওখান থেকে আমরা বাক্য তৈরি করব, এইগুলো পড়বেন। এইটা যেমন সাবজেক্ট প্লাস অ্যামিজার,
সাবজেক্ট অর্থাৎ কর্তা, সাবজেক্ট কি আই, এরপরে অ্যাম দিয়েছি, আই অ্যাম, তারপর কি হবে ইন ঢাকা, আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি, আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। তাহলে এগুলো একটু পড়েন তো। হুম। জি স্যার। তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় ছিলে, ইউ ওয়্যার ইন খুলনা। তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। সে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী। সে রাজশাহী ছিল, হি ওয়াজ ইন রাজশাহী। রাজশাহী। হুম। কোথায় তো? এই তো পেয়েছি। হি ওয়াজ হি ওয়াজ ইন রাজশাহী। সে রাজশাহী থাকবে, হি উইল বি ইন রাজশাহী। কে সিলেট আছে, হু ইজ ইন সিলেট। কে সিলেট ছিল, হু ওয়াজ ইন সিলেট। কে সিলেটে থাকবে, হু উইল বি ইন সিলেট। কার সিলেট কারা সিলেটে আছে, হু আর ইন সিলেট। কারা সিলেটে ছিল, হু হু ওয়্যার ইন সিলেট। কারা সিলেটে থাকবে। আমি কি ভুল বলতেছি স্যার? না, সবই ঠিক আছে, তাহলে দেখে দেখে বলেন। হুম। কারা সিলেটে ছিল, ওয়্যার ইন সিলেট। কারা সিলেটে থাকবে, হু উইল বি ইন সিলেট। আমি ভিতরে আছি, আই এম ইনসাইড। আমি ভিতরে ছিলাম, আই ওয়াজ ইনসাইড। আমি ভিতরে থাকবো, আই উইল বি ইনসাইড। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মানে আই উইল বি ইনসাইড। দেখেন এখানে বলছে আমি ভিতরে আছি, আই অ্যাম ইনসাইড। যদি বলা হয় আমি লঞ্চের ভিতরে, আমি জাহাজের ভিতরে আছি, তখন কি হবে, আই অ্যাম ইনসাইড ইন দ্য জাহাজ, ইন দ্য লঞ্চ, হুম, ইন দ্য শিপ। দেখেন বলছে যে আহ, এই যে বাক্যটা, আমি কোনটা জানো, সে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী, সে রাজশাহী ছিল, হি ওয়াজ ইন রাজশাহী, সে রাজশাহী থাকবে, হি উইল বি ইন রাজশাহী, হি উইল বি ইন রাজশাহী। এটা হচ্ছে ফিউচার, মানে ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে না, তাই না? ফিউচার যদি পারফেক্ট না এটা, সে রাজশাহী থাকবে। আমি বলেছিলাম না বে, বি, ব, আমার সাথে বলেন বে, বি, ব, বলেন, বলেন বে, বি, ব। এটা থাকলে ফিউচার ইনডেফিনিট হয়, এটা ফিউচার পারফেক্টও না, ফিউচার কন্টিনিউয়াসও না। সে রাজশাহী থাকবে, আমি আগামীকাল স্কুলে যাব, আমি একটু পরে ভাত খাবো। এটা হচ্ছে ফিউচার, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, হ্যাঁ, সাধারণ, সাধারণ ভবিষ্যৎকাল কি হবে বলেন, সাধারণ ভবিষ্যৎকাল। যেমন বর্ণা ভাত খাবে, বর্ণা ভাত খাবে, বর্ণা উইল ইট রাইস। রাজিন স্কুলে যাবে, রাজিন উইল গো টু স্কুল। রাজিন একটি চিঠি লিখবে, রাজিন উইল রাইট আ লেটার। তো এই যে সে রাজশাহী থাকবে, তাহলে হি উইল বি ইন রাজশাহী। যদি বলা হয় সে আগামী মাসে রাজশাহী থাকবে, হি উইল বি ইন রাজশাহী ইন দ্য নেক্সট মান্থ। আপনি যদি বলেন স্যার আমি আগামী মাসে ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা নেক্সট মান্থ। আই উইল বি ঢাকা, আই উইল বি ইন ঢাকা। কারণ বড় জায়গা হলে তার পূর্বে ইন দিতে হয়, বড় জায়গা হলে তার পূর্বে কি দিতে হয় বলেন, ইন দিতে হয়। হুম। আচ্ছা, ইনের ব্যবহারটা আমি একটু দেখাবো। আচ্ছা, তারপর একটু দেখি আমরা, এখানে টু যুক্ত হয়, টু যুক্ত থাকে কিভাবে, যেমন দেখেন বলছে টু, যে কোনো ভার্বের পূর্বে টু যোগ করলে সেটা কিন্তু ইনফিনিটিভ হয়ে যায়, কি হয়, ইনফিনিটিভ। যেমন রাজিন, এটা পড়ো তো, এই যে টু গো যেতে, টু ইট খেতে, টু রাইট লিখতে, টু কাম। তুমি যেহেতু আজকে ক্লাসে ক্লাসে জয়েন করেছো, যেহেতু পড়ো এখানে। হুম, পড়ো। হুম। 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 টু রাইট লিখতে, হুম। টু কাটতে, টু প্লে খেলতে, টু বাই কিনতে, টু ক্লিন পরিষ্কার করতে, টু ফিট খাওয়াতে, টু ব্রাইট চাঁদাতে, টু ড্র আঁকতে, টু বি হতে, টু লার্ন শিখতে, টু রিড পড়তে, টু স্পিক কথা বলতে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, টু কুক রান্না করতে, টু ডু করতে, টু আর টু আর আর উপার্জন করতে, টু ড্রিঙ্ক পান করতে, টু ইমপ্রুভ উন্নতি করতে, টু নো জানাতে। জানতে, টু নো হচ্ছে জানতে, টু নো শব্দের অর্থ জানতে, টু সেল বিক্রি করতে। ধন্যবাদ, খুব ভালো পড়েছো। এখন এইগুলো হচ্ছে ইনফিনিটিভ বলে, ইনফিনিটিভ অর্থাৎ অসমাপিকা। ইনফিনিটিভের অর্থ কি বলেন, অসমাপিকা। যেমন কোনো মানুষ যদি বলে
মনে করেন একটা বাক্য বললাম, আমি ঢাকায় যেতে চাই। আমার বাসা খুলনায়, তো আমি বলছি যে আমি ঢাকায় যেতে চাই। এখন এইটুক বলে আমি এইটুক বলে আমি এইটুক বলে যদি থেমে যাই যে আমি ঢাকায় যেতে, আপনি আমাকে বলবেন যে স্যার কি ঢাকায় যেতে কি বলেন বাকিটুক। তখন আমি বললাম যে আমি ঢাকায় যেতে চাই, আমি ঢাকায় থাকতে চাই, আমি ঢাকায় বেড়াতে চাই। এই যে কোনো শব্দ বললে পরবর্তীটুক শুনতে যে ইচ্ছা করে, অর্থাৎ বাক্যটা কিন্তু সমাপ্ত হলো না, আমি থেমে গেলাম এইটুক বলে কি, আমি ঢাকায় যেতে, আমি ভাত খেতে। আপনারা আমাকে বলবেন স্যার ভাত খেতে ঢাকায় যেতে কি, এরপরে তো আরো কিছু আছে সেটুক বলেন। তখন আমি বলবো আমি ভাত খেতে চাই, আমি ভাত খেতে চেয়েছিলাম, আমি ঢাকায় যেতে চাই। অর্থাৎ মনে রাখবেন এই যে উপরে লিখেছি দেখেন ইনফিনিটিভ, এই দেখেন ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম টু, এর অর্থ হচ্ছে তে অথবা র, তে বা র। তো দেখেন এই যে যেতে, টু গো মানে হচ্ছে যেতে, আর এর আগে যদি আমি একটু যোগ করি অন্ট, আই অন্ট। হুম, এই যে বাক্যটা একটু দেখেন, আমি কাজটি করতে চাই। তো এই চাওয়া ইংরেজি, হ্যাঁ চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট, আই ওয়ান্ট, আমি চাই। আর একটু আগে আমরা যে ইনফিনিটিভ শিখে আসলাম, যেমন এই দেখেন নিচে দাগ দিয়েছি টু ডু, টু ডু মানে কি বলেন তো, করতে। নিচে দেখেন বাংলাও লিখে দিয়েছি যে করতে। তো আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। আমি খাবারটি খেতে চাই, কি হবে, আই ওয়ান্ট টু ইট দ্য ফুড। বলেন আই ওয়ান্ট টু ইট দ্য ফুড। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। আমি ঢাকায় যেতে চাই, আই ওয়ান্ট, ওই টু গো, অর্থাৎ ভার্বের আগে কিন্তু টু দিতেই হবে। আমি তোমার সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক উইথ ইউ। আমি ফুটবল, দেখেন আমি ফুটবল খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আচ্ছা এটা যদি পারেন তাহলে এখানে বলেন আমি ঢাকায় যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু ঢাকা। এই টু ইট দিয়ে একটা করেন না, টু ইট দিয়ে একটা করেন, আমি বিরিয়ানি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি। হুম, হুম, টু রাইট দিয়ে, হুম, হুম, না আই ওয়ান্ট টু রাইট, ওর পর অবজেক্ট দিতে হবে, আই ওয়ান্ট টু রাইট এ পোয়েম, আই ওয়ান্ট টু রাইট এ লেটার। হুম, তারপর দেখেন টু কাম, দেখেন টু কাম, হুম, আই ওয়ান্ট টু কাম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে আসতে চাই। হ্যাঁ, টু পেলে মানে খেলতে, ছেলেরা ফুটবল খেলতে চায়, দ্য বয়েজ ওয়ান্ট টু প্লে ফুটবল। অর্থাৎ এইটা হচ্ছে কিছুটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ এগুলো একটু করবেন, এগুলো বাসায় বসে লিখবেন বা মুখে মুখে প্র্যাকটিস করবেন, হোয়াটসঅ্যাপে রেকর্ড করে আমাকে এটা পাঠাবেন, দেখবেন অনেক কাজে দিবে, নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন। এটা হচ্ছে কি জানেন, গ্রামার শেখা, সরি ইংরেজি ভাষা শেখার সব থেকে ভালো উপায়। দেখেন কতটা কাজ হচ্ছে, নিজেদেরই কিন্তু বেশি কাজ হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে কিছুটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা রাজিন, এবার তুমি তোমার প্রেজেন্টেশনটা দাও, বলো তো দেখি কি দেখি অবস্থা। হুম, ওকে, থ্যাংক ইউ। হুম, হুম। Thank you for honorable moderator. My name is Musa Mashraf Rajin. You call me Rajin because it's my nickname. The today's topic name is presentation with Isam Sultan. So let us start it. Isam Sultan is a famous painter of our country. He was born in Nile in 1922. His family did not have a lot of money. Sultan went to school for 5 years, but then he went to work with his father. As a child, Sultan loved to draw. He drew pictures of buildings and other things. He wanted to study at Kolkata Art School, but his family didn't have the money. In 1938, he got the money and he went to the Kolkata Art School. He stayed there for 3 years and then he left. He traveled around Asia and Europe and painted rivers, trees, and villages and its people. Then he came back to Bangladesh. He painted pictures of the farmers and fishermen of Bangladesh. People around the world know about Sultan and his paintings. His
Displayed his paintings along with the famous painters Pablo Picasso and Salvador Dali. Sundar loved children. He established Nandakanan and Shishu for children, where they could get some education and learn painting. Every year there is a Sultan Mela in Marail. He died in 1994 at a hospital in Joseph. That's all for today. Thanks. Thanks a lot for your nice presentation. I hope you will do better in your future life. দেখেন কত সহজে কিন্তু একটা প্রেজেন্টেশন দিয়েছে একজন চিত্রশিল্পী পেইন্টার এস এম সুলতান। এনার বাড়ি হচ্ছে আমাদের খুলনার পাশে নড়াইল। তো এস এম সুলতান ইনি কিন্তু বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের ভিতরে একজন বিখ্যাত চিত্রকর। অর্থাৎ এখন তো আমরা যেমন এই যে ক্যামেরায় ছবি উঠি, একটা সময় ক্যামেরা ছিল না, তখন একজন মানুষ আর একজন মানুষের ছবি পেন্সিল বা রং পেন্সিল কলম এটা সেটা দিয়ে এঁকে দিতে পারতো। তো এই এস এম সুলতান কিন্তু সেই আমলেরই একজন লোক, সেই প্রাচীন কালের। তো অনেক ভালো বলেছো রাজিন। এখন আগামী ক্লাসে আমাদের একটা প্রেজেন্টেশন থাকবে, সেটা হচ্ছে ইওর নেইবার, তোমার প্রতিবেশী। এই সম্পর্কে আমরা একটু ইংলিশে বলার চেষ্টা করব। আর কিভাবে বলবো তার জন্য আমাদের খুব সহজ একটা শীট আমরা ফলো করেছিলাম। সেটা হচ্ছে কথা বলতে হয় শুরু কিভাবে করতে হয় আর শেষ কিভাবে করতে হয়। শুরু করব আমরা এইভাবে যেমনটি রাজিন করেছে, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। দিস ইজ নেমটা বলতে হবে, আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is, topics নেমটা বলতে হবে ডিয়ার অডিয়েন্স। এই ডিয়ার অডিয়েন্স বলে এইখান থেকে কিন্তু বলা শুরু করতে হবে। ডিয়ার অডিয়েন্স, প্রিয় দর্শক বৃন্দ, এই যে আমি কথা বলতেছি 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 অনেক লম্বা একটা ভাষণ আমি দিলাম, বক্তব্য রাখলাম, শেষ নামাবো কিভাবে? বলছে যে দ্যাটস অল অ্যাবাউট মি, এই পর্যন্তই আজকে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ড অ্যাটেনশন, ধৈর্য দিয়ে শোনার জন্য ধন্যবাদ। স্টে ওয়েল, সি ইউ নেক্সট, সবাই ভালো থাকবেন, আবার পরবর্তীতে দেখা হবে, সি ইউ নেক্সট। তাহলে এইভাবে যদি আমরা কথা বলি, আমার মনে হয় সেই প্রেজেন্টেশনটা বেশি ভালো হয়। তো আগামী ক্লাসে ইওর নেইবার এইটা নিয়ে আমরা একটু কথা বলবো। আর আজকে যে বিষয়গুলো একটু দেখালাম আমি এখানে, এর প্রত্যেকটা বিষয় কিন্তু আমি পাঠিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আগামীকাল যদি ক্লাস থাকে আমি জানিয়ে দিব, যদি সময় থাকে ক্লাস করার মতো আমাকে বলবেন, আমি ক্লাস নিব, যেহেতু দুইটা তিনটা ক্লাস গ্যাপ গিয়েছে। স- ধন্যবাদ, আমারও সময় আছে। তাহলে কালকে 8টায় না, কালকে 7টায় পড়াবো, একটু সেইভাবে রেডি থাকবেন, ঠিক আছে? গুড বাই, ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ।